মহারাজ, আপনি প্রাসাদের গোপন সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যান। আর বিলম্ব করবেন না মহারাজ। পালিয়ে যাব? কিন্তু কেন? কেন মন্ত্রী? শত্রুপক্ষের কি কোনো সংবাদ পাওয়া গেছে? সর্বনাশ হয়ে গেছে মহারাজ। শত্রুপক্ষ আমাদের শিয়রে এসে পড়েছে। সেনাপতি, সভাসদ সকলে বিশ্বাসঘাতকতা করেছে মহারাজ। কি? এসব কি বলছো কি তুমি? এ হতে পারে না, না 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 না, এ হতে পারে না মহারাজ, ওরা পঙ্গপালের মতো আমাদের রাজ্যে প্রবেশ করেছে। যে কোনো মুহূর্তে ওরা প্রাসাদে প্রবেশ করবে, তখন আর কোনো উপায় থাকবে না। আপনি পালিয়ে যান মহারাজ। কি বলছো কি তুমি মন্ত্রী? এই বিপদের সময় আমি আমার প্রজা, আমার মন্ত্রীকে ফেলে আমি কাপুরুষের মতো পালিয়ে যাব? না 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 না, আমি 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 পারবো না মহারাজ। এই সময় মন নয়, মস্তিষ্ক দিয়ে বিচার করতে হবে। আপনি বেঁচে থাকলে আমরা বাঁচব। আপনি গিয়ে কোনো প্রতিবেশী রাজ্যের কাছে সাহায্য প্রার্থনা করুন। ততক্ষণ আমি এদের সকলকে সামলে নিচ্ছি। কিন্তু মন্ত্রী। আর কোনো কিন্তু নয় মহারাজ, শিগগির পালান, নইলে অনেক দেরি হয়ে যাবে। তখন আর চাইলেও কিছু করা যাবে না। ঈশানপুরের রাজা পরীক্ষিত আর কোনো উপায় না দেখে রাজপ্রাসাদের গোপন সুড়ঙ্গ পথে প্রাসাদ দিয়ে বেরিয়ে দূরে এক স্থানে গিয়ে পৌঁছলেন। তখন রাত পেরিয়ে ভোর হয়ে এসেছে। দীর্ঘ পথ সুড়ঙ্গের মধ্যে দিয়ে এসে রাজা যেন অত্যন্ত ক্লান্ত হয়ে গেছিলেন। আশ্রয়ের সন্ধানে কিছুটা এগিয়ে যেতেই তিনি দেখলেন একটা নির্জন স্থানে বেশ কয়েকজন লোক মাথায় বস্তা নিয়ে সমান্তরালে হেঁটে হেঁটে একটা ঘরের মধ্যে যাচ্ছে। মহারাজ বলল, বাবা, এই জনহীন প্রান্তরে আবার ঘর রয়েছে, মানুষ রয়েছে দেখছি। যাক, ভালোই হয়েছে। ওদের কাছে গিয়ে আশ্রয়ের সন্ধান করি। এটা কি করে সম্ভব? এরা সকলে কি যমজ ভাই নাকি? হ্যাঁ, নইলে চেহারার এত মিল তো সম্ভব নয়। এ কি? এই যে ভোজবাজি, এই লোকটা জাদুকর নাকি? আজকের এই সব মাল আমার। এই সোনা গয়না, দামি জিনিস সব আমি আমার বউয়ের কাছে নিয়ে যাব। এই সব দেখে ওর মুখে যে হাসিটা ফুটে ওঠে, সেটা দেখেই যেন সমস্ত কষ্ট সার্থক হয়ে যায়। বাহ, লোকটাকে দেখে তো বেশ কৌতূহল হচ্ছে। লোকটা যদি আমাকে সাহায্য করে ওই লকেটটা দেয়, তাহলে তো খুব ভালো হবে। দেখি তো, গিয়ে কথা বলে দেখি। এই যে। হ্যাঁ, কে? কি চাই? এই রাত বিরাতে এসে বিরক্ত করছো কেন? ক্ষমা করবেন, আমি আসলে আড়াল থেকে তোমার গলার লকেটের কেরামতি দেখে ফেলেছি, তাই একটু প্রয়োজনেই তোমার কাছে আসা। কি কি বললি? তোর এত সাহস, তুই আড়াল থেকে আমার উপরে নজর রাখছিলি? এমা, তুমি ভুল ভাবছো। আমি তো হঠাৎ করেই মজা পেয়েছিস নাকি? ভালো চাস তো কেটে পড় এখান থেকে, নইলে। বিশ্বাস করো, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। আসলে তোমার ওই লকেটটা যদি আমায় দিতে, না মানে ধার হিসেবে, প্রয়োজন ফুরিয়ে গেলে আমি আবার তোমাকে ফিরিয়ে দিতাম। চুপ, একদম চুপ। যখন আড়াল থেকে দেখেছিস, তখন নিশ্চয়ই এটাও বুঝেছিস যে আমি লোকটা খুব একটা সুবিধের নই। আর একটা কথা বললে না, গলার নলি পর্যন্ত কেটে ফেলবো। ভাগ বলছি। কি হলো গো? কি হলো? এত রাতে কে এসেছিল? হ্যাঁ, কই কেউ না তো বউ, কেউ না, ওই ভিখিরি। ওমা, সে কি? আর তুমি তাকে এমনি চলে যেতে দিলে? আহা গো, এই রাতে গেরস্থ বাড়ি থেকে কাউকে ফেরাতে হয় নাকি বলো তো? এই তোমার দোষ বউ, সবার জন্য তোমার প্রাণে এত দয়া। কি যে বলো, এতে দয়ার কি আছে? ভগবান আমায় দিচ্ছেন আর আমি যাদের নেই তাদের দিচ্ছি, এতে আর কি আছে? আর তুমি সারাদিন কঠোর পরিশ্রম করে ব্যবসা করে এইসব দিচ্ছ বলেই তো আমি দিতে পারছি। অমনি না? হ্যাঁ, সব কথায় আমার প্রশংসা না করলেই হয় না, মোটেই না। তোমার মতো ভালো আর দয়াবতী খুব কম মানুষই হয়। এবার চলো খেতে দাও, খিদে পেয়েছি। লোকটাকে যত দেখছি যেন অবাক হয়ে যাচ্ছে। একদিকে এত চণ্ডাল রূপ, আর অন্যদিকে বউয়ের কাছে এত নরম। ওই যে বাবা, এই গাছতলায় এইভাবে শুয়ে রইছ কেন?
কি করবো জ্যাঠামশাই, আমি এই গ্রামে নতুন, কাউকেই চিনি না। অগত্যা এইখানেই শুয়ে পড়েছিলাম। আহ এই, তুমি আমার বাড়িতে চলো বাচ্চা। দেখতে শুনতে তো তোমাকে সম্ভ্রান্ত ঘরের বলেই মনে হচ্ছে। এইভাবে পথে থাকলে তো সর্বশান্ত হয়ে যাবে। সর্বশান্ত হয়ে যাব? কিন্তু কেন জ্যাঠামশাই, এখানে কি ছিঁচকে চোরের উপদ্রব নাকি? হ্যাঁ, ছিঁচকে চোর হলে তো চিন্তা ছিল না বাবা, কিন্তু এরা হলো ডাকাত, দুর্ধর্ষ ডাকাত। ওদের আতঙ্কে এখন আমাদের বাঁচা যায়। শুনলেন কাকামশাই, গতকাল আবার পশ্চিমের এক বাড়িতে ডাকাতি হয়েছে। বেচারা সবে বাণিজ্য করে ফিরছিল, সর্বস্ব লুটে নিয়েছে। বলো কি, আবার ডাকাতি? এইবার তো দেখছি লোটা কম্বল নিয়ে এখান থেকে বিদে হতে হবে। এইভাবে কি বাঁচা যায়? এই কথাই তো একে বলছিলাম। প্রায় দিন কোথাও না কোথাও এই ডাকাতি হচ্ছে। ভয় আতঙ্কে রাতে ঘুম হয় না। এবারেও সেই একই কথা। যাদের বাড়ি ডাকাতি হয়েছে তাদের ছোট মেয়েটা দেখেছে। সব ডাকাতের সেই এক চেহারা, এক পোশাক। এ কি যে রহস্য কি জানি। কি 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 বললে? ডাকাতদের সবার এক চেহারা, এক পোশাক? সেটাই তো এদের বিশেষত্ব ভায়া। একদল ডাকাত, কিন্তু সকলকে নাকি একই রকমের দেখতে, এক পোশাক, এমনকি চাল চলনও এক। কি ভেলকিবাজি কে জানে। কিন্তু একটা অবাক কাণ্ড, এতদিন ধরে এরা ডাকাতি করছে, অথচ আজ অব্দি কাউকে কিন্তু প্রাণে মারেনি। ভয় দেখিয়েছে, কিন্তু রক্তারক্তি হয়নি। এ তো দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে। তার মানে কাল দেখা ওই একরকম দেখতে লোকগুলোর সাহায্যেই ও ডাকাতি করে, অথচ ওর বউ, গ্রামের লোক কেউ কিচ্ছুটে জানে না। বিষয়টা দেখতে হচ্ছে তো। এখানে এখানে কি হয়েছে? এত লোকের ভিড় কেন? এই গ্রামে নতুন বুঝি, তাই তো জানো না। প্রতিদিন ওই গিন্নিমা গরিবদের দান করেন। ওই যে ভোম্বল আছে না, বিরাট ব্যবসায়ী, তারই বউ, সাক্ষাৎ মা অন্নপূর্ণা। এত দয়ার শরীর যে কি বলবো। তুমিও দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো আমাদের পিছনে। হ্যাঁ, গিন্নিমা কাউকে ফেরান না। ও, এই ব্যাপার। স্বামী লোকের বাড়িতে ডাকাতি করছে আর বউ না জেনেই সেসব দান করে দিচ্ছে। সকলে একে একে এগিয়ে এসো। কার কি লাগবে আমাকে বলো, আমার যতটা সম্ভব আমি দেব। এ কি গণেশ, তোমার হাতে এমন ঘা হলো কি করে? কদিন আগে পুকুর ঘাটে পড়ে গেছিলাম গিন্নিমা। ওষুধপত্রের তো পয়সা নেই, সেই ক্ষত পেকে এই অবস্থা। আহা গো, কি অবস্থা! এসো এসো, আমি ওষুধপত্রি করে দিচ্ছি, এসো। আহা, আগে বলবে তো। তোমাদের দাদা ব্যবসার কাজে বাইরে বাইরে যায়, তাই আমার কাছে সব ওষুধপত্রি আছে। এসো তুমি। বেচারি বউটা কিছুই জানে না। না, আরো একবার এই ভোম্বলের সাথে কথা বলতে হবে দেখছি। এই যে ভোম্বলদা, তোমার ব্যবসাটা কিসের কি জানতে পারি? কে কে? ও, তুই তুই আবার আবার এসেছিস? তো সাহস তো মন্দ নয়। তোমার সাহসও কি কম নাকি? স্ত্রীর চোখে, দুনিয়ার চোখে তোমার কত সম্মান, একদম বীর পুরুষ। এদিকে তারা যখন জানতে পারবে গোটা গ্রামকে ভয়ে কাঁপানো ডাকাত সর্দারি তাদের দয়াবান ভোম্বল, তখন কেমন লাগবে তাদের?